নমস্কার বন্ধুরা, গল্পঘরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে পাঠ করছি আজকের ছোট গল্প রক্ত পাই। লিখেছেন অরুণাভ বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, গল্পটি শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজ সকাল থেকেই দিনটা ভালো যাচ্ছে না। অফিসের তাড়াহুড়োয় বাড়ি থেকে টিফিনটা আনতে ভুলে গেছি। সারাদিন কাজের পর দুপুরবেলায় ভাত না হলে ঠিক চলে না। সেখানে আজ শুকনো পাউরুটি খেয়ে থাকতে হবে। তবে অফিসে এসে যা বুঝেছি, সারাদিনে খাবার জুটবে কিনা সন্দেহ। কারণ অফিসের বস, তিনি ঢোকা মাত্রই সমন পাঠিয়ে বলেছেন এই সপ্তাহের মেডিসিনের সেলসের কমপ্লিট রিপোর্ট দিয়ে যেতে হবে। তারপর থেকে টেবিলের ওপর ফাইলের পাহাড় নিয়ে বসে আছি। সামনে দিয়ে কে আসছে কে যাচ্ছে কিছুই দেখতে পাচ্ছি না। এখন অবশ্য বুঝতে পারছি হঠাৎ করে আমার উপর এমন কাজের ভার চাপানোর পেছনে রয়েছে সোমেশদা। জানি না লোকটার আমার উপর কিসের রাগ। একসঙ্গে কৃষ্ণনগরের এই মেডিসিন কোম্পানির অফিসে কাজ করছি প্রায় 4 বছর হয়ে গেল, কিন্তু কোনোদিনই ওনার সঙ্গে কোনো বাক বিতণ্ডা হয়নি। তারপরও আমার উপর হিংসা। প্রথমে আমার প্রমোশনটা খেলো, এখন বসকে দিয়ে এভাবে প্রেশার দিচ্ছে। আর তার মধ্যে উপরি পাও না কিছুক্ষণ পর পর বেজে ওঠা মোবাইল ফোন। এক প্রকার বাধ্য হয়ে ফোনটা পকেট থেকে বার করতেই দেখলাম স্ক্রিনে রাজীবদার নাম। অদ্ভুত মানুষ এই রাজীবদা। সংসার ধর্ম না করে বেশ একা একা চিন্তামুক্ত হয়ে সারাটা জীবন কলম আর লেখা দিয়েই কাটিয়ে দিলেন। ওনার সঙ্গে আমার আলাপ 3 বছর আগে কৃষ্ণনগর বইমেলার প্রতিভা প্রকাশনীর স্টলে। তখন সদ্য লেখা শুরু করেছেন। গুণমুগ্ধ পাঠক হিসেবে সেদিনই থেকেই ওনার সঙ্গে বেশ ভাব জমে গিয়েছিল। কৃষ্ণনগরে একবার ওনার বাড়িতেও গিয়েছিলাম। সেখানে গিয়ে তাজ্জব হয়েছিলাম লোকটার পেনের সংগ্রহ দেখে। কি করেন এত পেন দিয়ে? জিজ্ঞাসা করায় গদগদভাবে বললেন, ছোটবেলা থেকেই আমার পেন সংগ্রহের শখ ছিল। ক্রমে সেটা এমন বাড়াবাড়িতে পৌঁছেছে, দেখতেই পাচ্ছ একটা আস্ত পেনের ঘর বানিয়ে ফেলেছি। এই দেখো বলে পাখির পালকের মাথায় নিব লাগানো কলম দেখিয়ে আমায় বললেন, বলো তো এটার কি নাম? কলম সম্বন্ধে তেমন জ্ঞান না থাকায় আমি বলতে পারলাম না। উনি বললেন, এটার নাম ঝর্ণা কলম, ইংরেজিতে এর নাম কুইল। জানো, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই ধরনের কলম ব্যবহার করতেন। আমি আরেকটু কৌতূহলী হয়ে একটা নিবের কলম দেখিয়ে বললাম, এই কলমটার কি নাম? রাজীবদা বললেন, এটাকে ফাউন্টেন পেন বা রিজার্ভার পেন বলে। এই পেন আবিষ্কারের পেছনে একটা গল্প আছে, জানো তো? কীরকম? এই পেনের আবিষ্কারক লুইস অ্যাডসন ওয়াটারম্যান। তিনি ছিলেন একজন আমেরিকান ব্যবসায়ী। তিনিও দোয়াত আর কলম দিয়েই লিখতেন। একবার তিনি এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করাতে গিয়ে দোয়াত থেকে কালি ফেলে দেন চুক্তিপত্রের দলিলে। ফলে তড়িঘড়ি তিনি খালি দোয়াতে কালি ভরার জন্য ছুটলেন। কিন্তু কালি নিয়ে ফিরে এসে দেখলেন অন্যজনের সঙ্গে সেই ব্যবসায়ী চুক্তি সই করে নিয়েছে। দুঃখে তখনই তিনি ঠিক করেন এমন পেন তৈরি করবেন যেখানে আলাদা করে কালি নিয়ে ঘুরতে হবে না। ব্যাস, তৈরি করে ফেললেন ফাউন্টেন পেন বা রিজার্ভার পেন। আমি বললাম, এখানে সবই নিবের কলম, বল পয়েন্ট নেই? না, ডট পেন এখন দোকানে সবসময় পাওয়া যায়। ওই পেনের প্রতি অত আগ্রহ নেই। তবে বলা যায় না, আগ্রহ হয়েও যেতে পারে, তখন সেগুলো সংগ্রহ করব। এরপর রাজীবদা এক এক করে পার্কার, শেফার্ড, সোয়ানের মতো ফাউন্টেন পেন থেকে শুরু করে সরস্বতী পুজোয় ব্যবহৃত খাগের কলমের সঙ্গে পরিচয় করালেন। আমি শুনতে শুনতে একটু ঠাট্টার সুরে বললাম, তা সব দিয়ে কি লিখেছেন না শুধু শখের বশে সংগ্রহ করে রেখেছেন? মৃদু হেসে বললেন, না, সব দিয়ে লেখা হয়নি। কারণ কিছু পেনের নিব নষ্ট হয়ে যাওয়ার পর আর পাইনি। এই দেখো, এই পেনটা দিয়ে আমার প্রথম উপন্যাসটা লেখা। বলে একটা সোনালি রঙের নিবের পেন আমার সামনে এগিয়ে দিলেন। পেনটা দেখছিলাম আর মনে ভাবছিলাম যে সত্যি এই কম্পিউটারের যুগেও দোয়াত, কালির কলম ব্যবহার করার মতো মানুষ আছে। তারপর আর সেভাবে ওনার বাড়ি যাওয়া হয়নি, কিন্তু ফোনে ভালো যোগাযোগ রাখতেন। এই 3 বছরে ওনার ভালোই পাঠক তৈরি হয়েছে। বিশেষ করে গোয়েন্দা গল্পে খ্যাতি বেশি।
নতুন বই প্রকাশ পেলেই আমাকে একটা করে পাঠাতেন আর বলতেন মতামত দিতে ভুলবে না। এই তো কয়েক সপ্তাহ আগে ফোন করেছিলেন, অনলাইনে জার্মান কোম্পানির কালি এনে দিতে বললেন। নিশ্চয়ই আজ তার খবর নেওয়ার জন্য ফোন করেছেন। ফোনটা ধরে একটু নিচু স্বরে বললাম, হ্যাঁ রাজীবদা, আপনার কালি চলে এসেছে। ও প্রান্ত থেকে একটা ভয়ার্ত গলায় উত্তর এলো, তাহলে আর দেরি করো না সুমন্ত, ওইটা নিয়ে আজই আমার বাড়ি চলে এসো। আজই? অফিসে আজ একটু ফেঁসে গেছি, বাড়ি ফিরবো কখন ঠিক নেই। রাজীবদা বেশ উত্তেজিত হয়ে বললেন, যত রাতই হোক আমার বাড়ি আসা চাই। হঠাৎ এরকম আচরণে একটু চমকে বললাম, কি ব্যাপার বলুন তো, একটা কালির জন্য আপনি এরকম উত্তেজিত হয়ে পড়ছেন কেন? সব ঠিক আছে তো? ফোনে অত কথা বলা যাবে না, বাড়িতে এসো, সব বলবো। ফোনে রাজীবদাকে কোনোদিন এরকমভাবে পাইনি, তাই মনে একটু দুশ্চিন্তাই হচ্ছিল। কিন্তু দেখলাম এখন এসব নিয়ে ভাবলে হবে না, বরং যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে রাজীবদার বাড়ি যেতে হবে। রাজীবদার বাড়ি যখন পৌঁছলাম তখন রাত 12টা। দেখে মনে হলো যেন আমার অপেক্ষাই করছিলেন। ঘরে ঢুকে ড্রয়িং রুমে বসতে বসতে বললাম, কি ব্যাপার, আজ আপনি দরজা খুললেন, চাকরটা কোথায় গেল? রাজীবদা গম্ভীরভাবে বললেন, ওকে ছুটি দিয়েছি কদিনের জন্য, দাও কালিটা দাও। আমি কালিটা দেওয়া মাত্র রাজীবদা একটা খয়েরি রঙের মধ্যে সোনালি রঙের কাজ করা নিবের পেন বার করে দোয়াতে চুবিয়ে লিখতে গেলেন, কিন্তু কালি বেরোলো না। রাজীবদা রেগে গিয়ে বললেন, ধুর, এতেও হলো না। আমি ব্যাপারটা দেখে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একটা পেনের জন্য একটু বেশি বাড়াবাড়ি করছেন বলে মনে হলো। আমি একটু তাচ্ছিল্যের সুরে বললাম, একটা পেনের জন্য একটু বেশি বাড়াবাড়ি করছেন না? উত্তরে যা বললেন তা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। এই পেন কোনো সাধারণ পেন নয়, এই দিয়ে লেখা আমার উপন্যাসের প্রত্যেকটা খুনই সত্যি হয়ে যাচ্ছে। আমি একটু হেসে বললাম, কি রসিকতা করছেন? রাজীবদা দেখলাম এবার বেশ দৃঢ় কণ্ঠে বললেন, রসিকতা নয় সুমন্ত, তাহলে তোমাকে পুরো ব্যাপারটা বলি শোনো। তুমি তো জানোই আমার পেনের কীরকম শখ। এই পেনটা আমি পাই কলকাতার এক পুরনো দোকান থেকে। তারপর যথারীতি পেন দিয়ে লেখা শুরু করি। যেহেতু আমি রহস্য উপন্যাস লিখি, তাই চরিত্রগুলিকে বেশি বাস্তব করার জন্য আমার আশেপাশের চেনা পরিচিত লোকদের আকার আকৃতি অনুযায়ী কাহিনীর চরিত্রগুলিকে গড়ে তুলতাম। কিন্তু কয়েক মাস পর থেকে বুঝতে পারলাম এই পেনে লেখা শুধুমাত্র খুনির চরিত্রগুলো বাস্তবে সত্যিই খুনিতে পরিণত হচ্ছে। শুধু খুনি কি করে বুঝলেন? ব্যাপারটা কাকতালীয় হতে পারে। রাজীবদা বললেন, হ্যাঁ, শুধু খুনি। প্রথমে আমিও তাই ভেবেছিলাম যে ব্যাপারটা কাকতালীয়, কিন্তু সত্যেন সামন্তকে পুলিশ ধরার পর আমি নিশ্চিত হয়ে গেলাম। আমি ভ্রু কুঁচকে বললাম, কে সত্যেন সামন্ত? আমার বাড়ির থেকে কয়েকটা বাড়ির পরই থাকে। আমার শেষ প্রকাশিত উপন্যাসে খুনির চরিত্রের বর্ণনা পুরো ওনার মতো করে লিখেছিলাম। তার ঠিক কয়েক সপ্তাহ পরে দেখলাম উনি পুলিশের হাতে ধরা পড়লেন খুনের অভিযোগে। এমনকি খুনের কায়দাও হুবহু এক। এর আগেও ঠিক একই রকম ঘটনা ঘটেছিল। তুমি বোধহয় পেপারে দেখে থাকবে কাঁঠালতলার জোড়া খুনের ঘটনা। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ। দুর্ভাগ্যবশত আমি ওনাকে চিনতাম, তাই ওনার মতো করেই আমার হীরক রহস্য উপন্যাসের খুনির চরিত্রটাকে তৈরি করেছিলাম। তখন তো জানতাম না যে ওই কলমে লেখা মানুষগুলোর চরিত্র আমার লেখার মতো হয়ে যাচ্ছে। পরে সত্যেনদার ঘটনার সঙ্গে মিলিয়ে দেখেই বুঝলাম আমার সন্দেহই ঠিক। রাজীবদার কথাগুলো আমি হাঁ হয়ে শুনছিলাম। সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। আমি বললাম, লোকগুলো প্রকৃতপক্ষে সত্যি খুনি ছিল না তো? বোকার মতো কথা বলছো সুমন্ত, আমি ওদেরকে তোমার থেকে বেশি চিনি। আমি ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, যা হওয়ার হয়েই গেছে, এখন আর কি করবেন? পুলিশ সব বিশ্বাস করবে না, তার চেয়ে ওই পেন দিয়ে আর লিখবেন না, মিটে গেল। রাজীবদা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, লিখতে তো হবেই সুমন্ত, কারণ আমার শেষ উপন্যাসের খুনির চরিত্র আমি যে তোমার আদলে লিখে ফেলেছি। এই দেখো তার খসড়া। বলে রাজীবদা টেবিলের উপর খসড়াটা রাখলেন। খসড়াটা দেখতে দেখতে ভয়ে আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিল। ভয়ার্ত গলায় বললাম, আপনি জেনে বুঝে এইরকম কাজ করতে পারলেন? দেখো, তখন তো আমি জানতাম না, জানলে নিশ্চয়ই এই কাজ করতাম না। তাহলে এখন উপায়? আমি খুনি হয়ে যাব? মানুষ খুন করব?
পাগলের মতো নিজেই বলতে লাগলাম। রাজীবদা আশ্বাসের সুরে বললেন, না, একটা উপায় আছে। এই কলম দিয়ে তোমার চেহারার বর্ণনা কেটে দিয়ে যদি অন্য কারোর বর্ণনা লিখি তাহলে তুমি বেঁচে যাবে। এমনকি খুন করার কয়েক ঘন্টার মধ্যেও এই পরিবর্তন সম্ভব। কি করে জানলেন? জানলাম কারণ আমি নিজেই নিজেকে বাঁচিয়েছি। আমি বিস্ময়ের সঙ্গে বললাম, তার মানে আপনিও? দেখলাম রাজীবদা কেমন বিমর্ষ হয়ে মাথাটা নামিয়ে ফেললেন। কিছুক্ষণ দুজনে চুপ করে বসে থাকলাম কলমটার দিকে তাকিয়ে। ঘরের মধ্যে এক অদ্ভুত ধরনের নীরবতা ছেয়ে গেল। মনে হচ্ছিল যা শুনছি, যা দেখছি সব কি সত্যি, নাকি রহস্য উপন্যাসের লেখক সব বানিয়ে গল্প বলছে। আমি কাতর স্বরে বললাম, আমাকে বাঁচান রাজীবদা, পায়ে পড়ি। তোমাকে বাঁচাবো বলেই তো কালি আনতে বলেছিলাম। দোকান থেকে নিয়ে আসার পর কলমটায় কোনো দিন কালি ভরতে হয়নি, তাই কলমটা দিয়ে কালি না পড়ায় ভাবলাম কালি শেষ হয়েছে হয়তো। কিন্তু আমার কাছে থাকা সমস্ত কালি দিয়ে লেখার চেষ্টা করলাম, এমনকি তোমাকে দিয়ে দামি বিদেশি কালি এনেও চেষ্টা করলাম। কোনো লাভ হলো না। কি জানি কি চায় এই কলম। কথাটা শোনার পর জানি না আমার মধ্যে কি হলো। হঠাৎ অতি দ্রুততার সঙ্গে টেবিলের উপর থেকে পেনটা নিয়ে বললাম, আচ্ছা রাজীবদা, এই কলমটাই যদি ভেঙে ফেলি? রাজীবদা উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠে বললেন, ছেলে মানুষে করো না সুমন্ত, এই কলম ভাঙা যাবে না। এর জোরেই আজ আমার যশ খ্যাতি, প্রত্যেকটা রহস্য উপন্যাস বেস্ট সেলার। আমি রেগে গিয়ে বললাম, সব জেনে বুঝে আপনি এখনও এই পেন দিয়ে লেখার ইচ্ছা প্রকাশ করছেন? না, আমি তা হতে দেব না। এই অভিশপ্ত কলমকে ভেঙেই এর সাপ মুক্তি ঘটাবো। কথাটা শোনা মাত্র রাজীবদা কেমন হিংস্র বাঘের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ে কলমটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে শুরু করলেন। দুজনেই মেঝেতে পড়ে গেলাম। একে অপরের সঙ্গে ধস্তাধস্তি করতে করতে হঠাৎই রাজীবদা আহ বলে চিৎকার করলেন, আর তারপর ধীরে ধীরে ওনার দেহটা নিস্তেজ হয়ে পড়ল। আমি তাড়াতাড়ি উঠে দেখলাম কলমটা রাজীবদার গলায় গেঁথে গেছে, আর সেখান থেকে বেরিয়ে আসছে রক্ত। এ কী করলাম আমি? খুন! কি করব এখন? পালাবো? মাথা একদম কাজ করছিল না। অস্বাভাবিক রকম ঘামছিলাম, হাত পা থরথর করে কাঁপছিল। সম্পূর্ণ দিশেহারা হয়ে রাজীবদার নিথর দেহের পাশে বসে পড়লাম। হঠাৎই কলমটার দিকে চোখ গেল। হাত বাড়িয়ে কলমটা রাজীবদার গলার থেকে নিয়ে সামনে থাকা কাগজে দাগ কাটতেই দেখলাম কলম থেকে লাল দাগ বেরোচ্ছে। তার মানে এই কলম রক্ত পান করে। রক্ত পাই। মনে হচ্ছিল কলমটা এখনই ভেঙে ফেলি, কিন্তু পারলাম না। কলমের দোষেই হোক বা নিজের মনে জমা ক্ষোভের দোষে হঠাৎ মাথায় একটা পৈশাচিক চিন্তা চলে এলো। দেখলাম টেবিলের উপর রাজীবদার শেষ উপন্যাসের খসড়াটা পড়ে আছে। মনে পড়ে গেল রাজীবদার কথাগুলো। সঙ্গে সঙ্গে খাতাটা টেনে নিয়ে নিজের বর্ণনা কেটে লিখতে উদ্যত হতেই মাথার মধ্যে ভেসে উঠতে শুরু করলো আমার অফিসের সোমেশদার মুখটা। বন্ধুরা, আপনারা আর কী ধরনের গল্প শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।